নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স থেকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের মডেল টেস্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে বেশ কয়েকটি মডেল নিয়ে আলোচনা করি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের মডেল 3 নিয়ে আলোচনা করব। তো মডেল 3 এর পর্ব 1 আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছিল, অর্থাৎ তোমাদের পাঞ্জেরি গাইডের মডেল 3 এর বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, প্রথমত আমরা দেখে নেই কি কি নিয়ে আমরা আলোচনা করব। তো গত পর্বে আমরা ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমি তোমাদের সাথে ছ থেকে বাকি যে ড পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো প্রথমত আমরা প্রশ্নগুলো দেখে নিই, ঠিক আছে? দেখো, ছ নম্বর প্রশ্ন হচ্ছে যে 15 ডিগ্রি এবং 20 রেডিয়ান কোণকে, অর্থাৎ 20 সেকেন্ড 15 ডিগ্রি এবং 20 মিনিট কোণকে রেডিয়ানে প্রকাশ করো। জ নাম্বার হচ্ছে পি এর কোণ মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটি মাত্র সমাধান থাকবে। ঝ নাম্বার হচ্ছে তুমি ভূমির কোনো বিন্দু থেকে 60 মিটার দূরে কোনো টাওয়ারের শীর্ষের উন্নত কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবং ইও নাম্বার প্রশ্ন হচ্ছে 2, x এর 32 গুণনীয়ক এর ক্রমভুক্ত হলে x এর মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে, যেখানে x এর ভ্যালুটা হবে 0 থেকে বড়। ট নাম্বার হচ্ছে x² + 4x - 7 = 0 সমীকরণটির মূলের প্রকৃতি কেমন হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠ নাম্বার হচ্ছে যে 2 পাওয়ার 7 = 128 এবং 3 পাওয়ার -1/2 = 1/√3 সূচকীয় সম্পর্ক দুটিকে লগের মাধ্যমে প্রকাশ করো। এবং সর্বশেষ যে ড নম্বর প্রশ্ন সেটি বলা হয়েছে যে 60 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা চলো আমরা মূলত এগুলার 6 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছিল 15 ডিগ্রি 20 মিনিট কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে উত্তর আমরা এভাবে লিখব যে প্রথমত 15 ডিগ্রি এবং 20 মিনিটকে আলাদা করে এভাবে লিখব। আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে, অর্থাৎ আমরা জানি মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি 60 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? তাহলে এখানে 15 ডিগ্রি ছিল, 15 ডিগ্রি রাখলাম, প্লাস এই সম্পর্কতে প্লাস লিখতে হয় তাহলে প্লাস লিখলাম। এবার দেখো এই যে 20 ছিল, এই 20 কে প্রথমত আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে এই 20 অর্থাৎ 20 কে 60 দ্বারা ডিভাইড করলে সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে আসবে। তাহলে 20 কে আমি 60 দ্বারা ডিভাইড করেছি, তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। দেখো 15 ছিল, এখানে 15 রাখলাম। এখানে যদি কাটাকাটি করি আমরা, দেখো কাটাকাটি যদি করি 20 দিয়ে, তাহলে 20 কে 20 আর 3 20 হচ্ছে 60, তাহলে 1/3 ডিগ্রি ছিল, ডিগ্রি রাখলাম। এখন দেখো এটা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 3, এই যে 3 রাখলাম। এবার দেখো 3 এর সাথে 15 গুণ করলে 3 15 45 প্লাস 1 ছিল উপরে, প্লাস 1 ডিগ্রি রাখলাম। এখন এই 45 সাথে 1 যোগ করলে 46 ডিগ্রি আসবে, নিচে 3 মানে 3 ছিল, 3 রাখলাম। এখন দেখো এটা আছে ডিগ্রিতে, তাই না? এখন আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে আমরা 46 ডিভাইডেড বাই 3 ডিগ্রি সমান বেশি হবে, বেশি হলে গুণ হয়। তাহলে আমরা এটা কি করব, 46 ডিভাইডেড বাই 3 সাথে π/180 গুণ করে দিব, তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি এটা গুণ করে দেই, অর্থাৎ 46 গুণন পাই, এই যে 46 পাই এর মান হচ্ছে 3.1416 আর 3 মাল্টিপ্লাই অফ 180, 3 মাল্টিপ্লাই অফ 180, এটা যদি আমরা কোটারি ক্যালকুলেটরে বসিয়ে দেই এটি আসবে 0.2676 রেডিয়ান প্রায়। শিক্ষার্থীরা আশা করি তোমরা 6 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা জ নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো, জ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি এর কোণ মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py = 2 এর একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তো আমরা এর সমাধানটা এভাবে করব যে সমীকরণ জোট দেওয়া রয়েছে 3x - 4y = 1, এটাকে আমরা 1 নং জোট বা 1 নং সমীকরণ বানালাম, এবং 9x + py = 2 এটাকে আমরা 2 নং জোট বা 2 নং সমীকরণ বানালাম। এখন আমরা মূলত 1 এবং 2 নং সমীকরণ জোটকে ax by এবং c1 দ্বারা এই যে সমীকরণটা আছে এটার সাথে তুলনা করব। তাহলে আমরা লিখব যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এর সমীকরণ জোট দ্বয়কে যথাক্রমে a1x + b1y = c1 এবং a2x + b2y
ইকুয়াল টু সি টু এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ দেখো এখানে এক্স এর সাথে যে মানে ভ্যালুটা আছে এটা হচ্ছে মূলত a1 এবং a2 এর মান, এবং বি এর সাথে বা ওয়াই এর সাথে যে ভ্যালুটা ছিল ওইটা হচ্ছে আমাদের কাছে b1 অথবা b2 এর মান, এবং যে ভ্যালুটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে c1 বা c2 এর মান, তাই না? তাহলে দেখো প্রথম সমীকরণ থেকে x এর সাথে আছে 3, তাহলে a1 টা হচ্ছে 3, এবং y এর সাথে আছে -4, তাহলে b1 টা হচ্ছে -4, এবং কনস্ট্যান্ট যে মানটা সেটা হচ্ছে 1, এই যে c1 = 1। অনুরূপভাবে আমরা a2 বের করলাম, b2 বের করলাম এবং c2 বের করলাম। a2 কিভাবে বের করলাম দেখো তো, a2 হচ্ছে দ্বিতীয় সমীকরণ x এর সাথে যে জিনিসটা ছিল, x এর সাথে ছিল 9, তাহলে a2 এর হচ্ছে 9, এবং b2 হচ্ছে কি y এর সাথে যেটা ছিল, y এর সাথে ছিল p প্লাস p, এজন্য এখানে p ব্যবহার করেছি, এবং c হচ্ছে কনস্ট্যান্ট যেটা হচ্ছে 2 ছিল ব্যবহার করেছি। এখন আমরা জানি যে সমীকরণ জোটের সমাধান থাকে না, মানে শুধুমাত্র যে সমীকরণ জোটের সাধারণ একটা সমাধান থাকবে যদি a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 হয়। তো দেখি আমরা এটা যদি মেনে চলে তাহলে বলবো যে এর একটি মাত্র সমাধান পাওয়া যাবে বা থাকবে। তাহলে দেখো a1 এর জায়গায় 3 এবং a2 এর জায়গায় 9, এখানে ছিল b1 এর জায়গায় -4, এবং এখানে b2 ছিল p রাখলাম। এখান থেকে যদি আমরা p এর মানটা বের করি এটা আসবে p নট ইকুয়াল টু -12। দেখো তাহলে আমরা লিখব অতএব p এর মান 12 এর সমান না হলে বা 12 বাদে অন্য কোনো সকল মানের জন্য একটি মাত্র সমাধান সেট পাওয়া যাবে বা একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তো এই ছিল আমাদের বর্গীয় জ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা ঝ নাম্বার প্রশ্নে দেখে নেই। দেখো ঝ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল ভূমির কোনো বিন্দু হতে 60 মিটার দূরে কোনো টাওয়ার এর শেষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এর উত্তরটা আমরা এভাবে করব। প্রথমত এই কথা থেকে আমরা একটা সুন্দর মতো করে চিত্র আঁকবো, তাহলে অঙ্কটি আমরা খুব সহজেই করতে পারবো, তাই না? তো চলো এই কথাটাকে আমরা সুন্দর মতো চিত্রের মাধ্যমে প্রকাশ করি। দেখো বলা হয়েছিল যে ভূমি থেকে 60 মিটার দূরে, দেখো এটা হচ্ছে ভূমি থেকে 60 মিটার দূরে এবং একটি টাওয়ার দেওয়া ছিল। এই টাওয়ারটা, এই যে টাওয়ার, এখান থেকে যে শীর্ষের উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা মূলত ধরে নিব এই যে এইটা যে ছিল টাওয়ারের যে উচ্চতা এটাকে আমরা এস ধরে নিয়েছি, এবং এটা ছিল 60 মিটার, এবং দেওয়া ছিল যে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন আমাদেরকে মূলত টাওয়ারের উচ্চতা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা মূলত এখন টাওয়ার উচ্চতাকে আমরা এস ধরে নিব এবং সেক্ষেত্রে আমরা এসটা বের করব। খুবই সহজ প্রসেস, তাই না? দেখো সমাধান আমরা করব যে ধরি টাওয়ারের উচ্চতা হচ্ছে এস, তাহলে আমরা দেখো তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা জানি লম্ব ভূমি কি টেরা লম্বাভূত, কারণ ট্যান ইকুয়াল টু হচ্ছে টেরা লম্বাভূত অর্থাৎ লম্ব ভাগ ভূমি, তাহলে আমরা এটা ট্যান দিয়েই করব, তাই না? দেখো ট্যান বসালাম, তার টেরা লম্বাভূত লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বটা হচ্ছে আমরা জানি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব হচ্ছে এইচ, এখানে আমি এইচ ব্যবহার করেছি, ভূমি হচ্ছে 60 ব্যবহার করেছি, আর এখানে ছিল কোণের ভ্যালু 30, এই হচ্ছে সেই 30, তাহলে এখানে ছিল এইচ ভাগ 60, এখানে এইচ ভাগ 60 থাকলো। এখন দেখো tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, বুঝছো? এখন দেখো এই যে দেখো এইচ ভাগ 60 আর এখানে ছিল 1/√3। এখন আমাদের লাগবে কি বলেন তো, আমাদের লাগবে এইচ, তাহলে এইচ এর সাথে 60টা কি অবস্থায় বলো তো, 60টা আছে ভাগ, এবার শেষে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এইচ থাকলো, এখানে 60টা গুণ হয়ে যাবে, তাহলে 60 এর সাথে যদি এটা এপাশে আসে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 60 এর সাথে 1 গুণ করলে 60 কে 60, আর নিচে ছিল √3 রাখলাম, তাহলে 60 কে √3 ডিভাইড করলে আসবে 34.64 এত মিটার। আশা করি তোমরা ঝ নাম্বার প্রশ্নে সুন্দর মতো করে বুঝতে পেরেছো। চলো এবার আমরা ইও নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ইও নাম্বার প্রশ্ন হচ্ছে 2, এবং 32 গুণোত্তর যদি ক্রমভুক্ত হয় তাহলে x এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে উত্তর আমরা এভাবে করব যে দেওয়া আছে অনুক্রম বা যে গুণোত্তর যে অনুক্রমটা ছিল 2 তারপরে x তারপর একটা 32, এটা হচ্ছে গুণোত্তর ক্রমভুক্ত। এখন দেখো আমরা মূলত এখান থেকে আমরা কি আর ভ্যালুটা বের করব। তাহলে দেখো আমরা সাধারণ অনুপাতটা বের করব, ঠিক আছে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আর এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, বুঝছো? তাহলে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি তাহলে 2/x, তো সেম ক্ষেত্রে এটার জন্য যদি আমরা বের করি তাহলে এটা x/32 আসবে, এবং উভয় ক্ষেত্রে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই মূলত আর এর ভ্যালুটা বা সাধারণ যে অনুপাতটা রয়েছে সেটা মূলত একই থাকে, তাই না? তো দেখো তাহলে এটাকে আমরা একই দিতে পারি, ঠিক আছে? এখন এখান থেকে আমরা মূলত x এর ভ্যালুটা বের করব, তাই তো? তাহলে দেখো তো এই x আর এই x যদি গুণ করো তাহলে দেখো এই x আর x যদি গুণ করো তাহলে x আর x গুণ করলে x স্কয়ার, এবং 32 এর সাথে যখন 2 গুণ হবে তাহলে 84 আসবে,
মানে 64 আসবে আর কি। স্কয়ারটা রুট হয়ে গেল, তাহলে আমরা স্কয়ার যদি রুট করে দিই তাহলে x এর ভ্যালু পাবো 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে এখানে x ছিল না, এখানে x এর ভ্যালু হবে মূলত 8। তাহলে এটা কি হবে? গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত একটি ধারা গঠন করবে। আশা করি তোমরা ইও নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ট নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো তোমাদের ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে x² + 4x - 7 = 0 সমীকরণ জোটের মূলের প্রকৃতি কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান ভাবে করব যে দেওয়া আছে x² + 4x - 7 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে, তাই না? তাহলে দেখো ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই এখানে a এর ভ্যালু হচ্ছে 1 এবং b এর ভ্যালু হচ্ছে 4 এবং c এর ভ্যালু হচ্ছে -7। অর্থাৎ x² এর সাথে যে সহগটা থাকবে এখানে কিছু নেই, মানে 1 আছে, এজন্য এর মান 1। এবং b হচ্ছে x এর সাথে যে চলকটা থাকবে +4 ছিল 4 রাখলাম। c হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে -7 রাখলাম। তা আমাদের নিশ্চয়কটা বের করতে হবে, কারণ আমরা জানি মূলের প্রকৃতি বের করার জন্য আমরা নিশ্চয়কটা বের করি, তাই না? তাহলে আমরা নিশ্চয়ক বের করব। নিশ্চয়ক সমান হচ্ছে b² - 4ac বসিলাম। b এর জায়গায় b এর মান এবং 4 ছিল 4, a ছিল এর জায়গায় এর মান এবং c এর জায়গায় c এর মান ব্যবহার করেছি। তো এখানে দেখো 4² মান হচ্ছে 16, এখানে মানে যেমন যে প্লাস, এই যে প্লাস, এখানে ছিল 4 একে 4 আর এখানে 7 4 7 28, এই যে 28। এবার 16 সাথে 28 যদি যোগ করা হয় এটা আসবে 44, ঠিক আছে? আর যা 44 হচ্ছে কি শূন্য থেকে বড়, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? যা একটি পূর্ণবর্গ নয়, কারণ এই সংখ্যাটা তো 44 হচ্ছে যেহেতু 44 হচ্ছে 0 থেকে বড়, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারবো যে সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান ও মূলদ্বয় হচ্ছে অমূলদ হবে। আশা করি তোমরা ট নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা ঠ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ঠ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2/7 = 128 এবং 3 পাওয়ার -1/2 = 1/√3 হলে সূচকীয় সম্পর্ক দুটিকে লগের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে সমাধান ভাবে করব। দেখো যে 2/7 = 128 কে লগের মাধ্যমে প্রকাশ করলে আমরা এটা পাবো যে দেখো প্রথমে একটা লগ আনলাম এবং বেসটা হচ্ছে যেহেতু এখানে 2 দেওয়া আছে 2 ব্যবহার করলাম এবং এখানে ছিল 128, এখানে 128 ব্যবহার করেছি। এখানে যে পাওয়ারটা ছিল 7, এই পাওয়ারটা এখানে ব্যবহার করেছি। তো এটা লগের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। আবার দেখো এটা ওইভাবে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, একটা লগ নিয়ে আনলাম, এখানে যে 3টা ছিল এখানে 3টা বেস দিয়ে দিলাম এবং এখানে যে সংখ্যাটা ছিল 1/√3 1/√3 ব্যবহার করেছি এবং পাওয়ারটা ওই যে -1/2টা এখানে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের ঠ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ লগের মাধ্যমে প্রকাশ। আশা করি তোমরা ঠ নম্বর প্রশ্ন সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ড নাম্বার প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করি। দেখো তোমাদের ড নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিম্নে 60 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেখানো হলো। দেখো এখানে প্রাপ্ত নম্বর যেটাকে এক্স দ্বারা প্রকাশ করতেছে এবং শ্রেণী সংখ্যাকে যেটা এক্স দ্বারা প্রকাশ করতেছে। তো দেখো যে প্রাপ্ত নম্বর যখন 40 তখন গণসংখ্যা হচ্ছে বা শ্রেণী সংখ্যা হচ্ছে 4, যখন 50 তখন 6, যখন 60 তখন 12, যখন 70 তখন 18, যখন 80 তখন 15 এবং যখন 90 তখন হচ্ছে 5। এখন বলা হয়েছে উপত্যয় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো আমরা সকলেই জানি যে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু √1/n summation a phi xi whole square minus 1/n summation a phi xi whole square, তাই না? তো এই সূত্রটা ব্যবহার করার জন্য আমাদের সামেশন a phi xi এই ভ্যালুগুলো লাগবে। তো চলো আমরা প্রথমত এগুলার ভ্যালুগুলো বের করে নিই। হ্যাঁ, দেখো পরিমিত ব্যবধানের জন্য নিম্নত তালিকা তৈরি করা হলো। এখানে প্রাপ্ত নম্বরগুলো বসিয়েছি এবং এখানে গণসংখ্যাগুলো ব্যবহার করেছি। এখন আমরা মূলত a phi xi এটা বের করা শিখবো, কারণ এটা তোমাদের এই যে এখানে দেওয়া ছিল না, ওগুলো আমি এখানে ব্যবহার করেছি। আশা করি এগুলো বোঝাতে আর কিছুই নেই। এখন দেখো মূলত আমাদের কাছে এফআই এবং এক্সআই লাগবে। তাহলে এফআই এক্সআই গুণ করো, 40 সাথে 4 গুণ করলে আসবে 160, এটা গুণ করলে আসবে 300 এবং 60 এর সাথে 12 গুণ করলে আসবে 720। এভাবে প্রত্যেকটা যদি তুমি গুণ করে দাও এরকম কয়েকটি সংখ্যা চলে আসবে, ঠিক আছে? এখন দেখো আমাদের মূলত এই যে দেখো তো সামেশন এফআই এক্সআই হোল স্কয়ার লাগবে। তো আমরা এখন মূলত এই যে মানটা আছে এই মানটাকে স্কয়ার করব। তাহলে একে স্কয়ার করলে এটা আসবে, এটা স্কয়ার করলে আসবে, প্রত্যেকটাকে স্কয়ার যদি করো এগুলা প্রত্যেকটা স্কয়ার করলে এই জিনিসগুলো তোমাদের চলে আসবে। তো এখন আমরা সূত্রগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবো, তাই না? তো এখানে আমরা সামেশন এফ আই এক্স আই বের করি, অর্থাৎ এগুলো সবগুলো আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তো আমরা যদি সবগুলো যোগ করে দিই এটা আসবে প্রায় 4090 আসবে। এগুলা যদি আমরা সবগুলো যোগ করে দিই এটা আসবে 2,89,300 আসবে। তো এখন আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু √1/n ছিল। n হচ্ছে আমাদের মোট গণসংখ্যা, এগুলো সবগুলো গুণ করে দাও অর্থাৎ যোগ করে দাও, এটা আসবে 60। তাহলে 1/n এর জায়গায় 60 ব্যবহার করেছি। সামেশন এফ আই এক্স আই অর্থাৎ হ্যাঁ সামেশন এফ আই এক্স এর জায়গায় আমি সামেশন এফ এক্স এর মান ব্যবহার করেছি। এখন 1/n ছিল 1/n রাখলাম এবং এখানে সামেশন এক্স এফ আই এক্স এর স্কয়ার ছিল, সামেশন এফ আই এক্স এর স্কয়ার ব্যবহার করেছি। তো এখানে যদি আমরা ক্যালকুলেটর করি এটা আসবে প্রায় 4821.8
67 মাইনাস ছিল মাইনাস রাখলাম, এবং এটাকে যদি স্কয়ার করো এটা আসবে প্রায়, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করো এটা আসবে 68.17, স্কয়ার ছিল স্কয়ার রাখলাম। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই এটা আসবে 174.52, আর 174.52 রুট হচ্ছে 13.21, এত মিটার, এত প্রায়। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল 3-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে বাকি যেই তোমাদের যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।